জলসম্পদ প্রকৌশলের জগতে স্বাগত। আজ আমরা এমন কিছু দারুণ কৌশল নিয়ে কথা বলবো যা দিয়ে কিন্তু কম জলে বেশি ফসল ফলানো যায়। ভাবুন তো, মাঠের সব কোণায় একদম হিসেব করে ঠিক যতটা দরকার ততটা জল পৌঁছে দেওয়া, বিশেষ করে যখন জলের মূল উৎসটা হয়তো বেশ দূরে বা নিচুতে। এটা কিভাবে সম্ভব? একদম ঠিক পয়েন্ট। আজকের দিনে জল বাঁচানো মানে জলের সঠিক ব্যবহার, এটা কিন্তু ভীষণ জরুরি একটা বিষয়। আমরা আজকে দেখব কিছু পুরনো প্রচলিত আর কিছু একদম নতুন আধুনিক সেচ পদ্ধতি, যেগুলো দিয়ে জলের অপচয় অনেকটাই কমানো যায় আর ফসলের ফলনও বাড়ানো যায়। আজ আমরা মূলত কূপ সেচ, লিফট সেচ আর খুব আধুনিক ড্রিপ আর স্প্রিংকলার সেচ নিয়ে কথা বলবো। বাহ, দারুণ! তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আসি কূপ সেচের কথায়। এটা তো খুবই পরিচিত, তাই না? মাটির তলার জল তুলে সেচের কাজে ব্যবহার করা। হ্যাঁ, একদম। এটা একেবারে গোড়ার দিকের পদ্ধতিগুলোর মধ্যেই পড়ে। ভূগর্ভস্থ জলস্তর অ্যাকুইফার, মাটির নিচে যেখানে জল জমে থাকে বা চলাচল করে, সেই স্তর থেকে জল তোলা হয়। দেখুন, প্রধানত দু রকমের কূপ আমরা দেখি। একটা হলো খোলা কূপ ওপেন ওয়েলস, হ্যাঁ, আরেকটা হলো নলকূপ বা টিউবওয়েলস। খোলা কূপগুলো থেকে জল তোলার ক্ষমতা একটু কম থাকে, ধরুন প্রতি সেকেন্ডে 3 থেকে 6 লিটার মতো। ও আচ্ছা। কিন্তু নলকূপে টিউবওয়েলে বেশ শক্তিশালী পাম্প ব্যবহার করা হয়, সেন্ট্রিফিউগাল পাম্প। সেটা দিয়ে কিন্তু অনেক বেশি জল তোলা যায়, প্রায় 40 থেকে 45 লিটার প্রতি সেকেন্ডে। ভাবুন একবার। বাপরে! গ্রামের সাধারণ কুয়ো আর একটা হাই পাওয়ার মোটরের তফাৎ আর কি। এই সুবিধাটা কি খরচ কম নিশ্চয়ই? একদম। প্রাথমিক খরচটা কম হতে পারে, আর নিজের জমির কাছেই জল পাওয়া যায়। আর কিছু ক্ষেত্রে এটা মাটির জলস্তরকে একটু নিচে নামিয়ে জল জমা বা ওয়াটার লগিং কমাতেও সাহায্য করে। এটাও একটা দিক। তবে অসুবিধাও আছে বৈকি। যেমন ধরুন, জলস্তর যদি খুব বেশি নেমে যায়, তখন জল পাওয়া কঠিন হয়ে পড়ে। আবার নলকূপ বেশি চালালে ইলেকট্রিক বিলের একটা ব্যাপার থাকে। ঠিক। তাছাড়া জলের কোয়ালিটি গুণমান, সেটাও সবসময় ভালো নাও হতে পারে। খারাপ জল তো ফসলের ক্ষতি করে দেবে। বোঝা গেল। তাহলে মনে রাখার জন্য আমরা বলতে পারি, কূপ সেচ খরচ কম, জল হাতের কাছে, কিন্তু জলস্তর আর জলের গুণমান নিয়ে একটু চিন্তা থাকে। আচ্ছা, তাহলে ঠিক কোন পরিস্থিতিতে এই কূপ সেচটা সবচেয়ে কাজের? হ্যাঁ, দেখুন, মূলত যেখানে মাটির নিচের জলস্তর সহজে পাওয়া যায়, জলের কোয়ালিটি মোটামুটি ভালো, আর জমির পরিমাণ হয়তো খুব বেশি নয়, সেখানে এটা বেশ কার্যকর হতে পারে। বেশ, এবার একটু অন্য পরিস্থিতিতে যাই। ধরুন, জলের উৎস কোনো খাল বা নদী, সেটা জমির চেয়ে নিচুতে আছে। তখন কি করা হবে? এখানেই কি লিফট ইরিগেশন কাজে আসে? ঠিক ধরেছেন। যখন জলকে স্বাভাবিক গ্রেডিয়েন্টের বিপরীতে নিচু থেকে উঁচুতে তোলার দরকার হয়, তখনই লিফট ইরিগেশন। এর মেন দুটো অংশ, একটা পাম্প যেটা জলটাকে ওপরে তুলবে, আর পাইপলাইন যেটা সেই জলটাকে জমিতে পৌঁছে দেবে। খাল, নদী, এমনকি পুকুর বা গভীর কুয়ো থেকেও কিন্তু জল লিফট করা যায়। ও, এটা অনেকটা আমাদের বাড়ির নিচে জলের ট্যাঙ্ক থেকে পাম্প দিয়ে ছাদে জল তোলার মতো, তাই তো? হ্যাঁ, একদম ওই কনসেপ্টটাই। এর সুবিধা হলো যে উঁচু নিচু সব রকম জমিতেই তাহলে জল দেওয়া যাচ্ছে। হ্যাঁ, এটাই এর সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। তবে এখানে পাম্প চালানোর জন্য পাওয়ার লাগবে, ইলেকট্রিসিটি বা ডিজেল। সেটা কিন্তু একটা নিয়মিত খরচ। তা তো বটেই। আর শুধু পাম্প লাগালেই হলো না, কতটা জল তুলতে হবে, কতটা উঁচুতে, কত দূরে নিয়ে যেতে হবে, এই সব ক্যালকুলেশন করে সঠিক পাওয়ারের পাম্প আর ঠিকঠাক পাইপলাইন ডিজাইন করাটাও খুব জরুরি। না হলে জলের প্রেশার ঠিক থাকবে না বা শক্তি নষ্ট হবে অনেক। তার শুধু জল তোলা নয়, পুরো সিস্টেমটা এফিশিয়েন্টলি ডিজাইন করা দরকার। তাহলে লিফট ইরিগেশনের মূল চ্যালেঞ্জটা কি? পাওয়ার সাপ্লাই আর মেইনটেনেন্স? ঠিক তাই। নিরবচ্ছিন্ন পাওয়ার সাপ্লাই আর পাম্প ও পাইপলাইনের নিয়মিত দেখাশোনা মেইনটেনেন্সটা খুব জরুরি। এবার একটু আধুনিক পদ্ধতির দিকে যাওয়া যাক। ড্রিপ আর স্প্রিংকলার, এই দুটো নাম তো আজকাল প্রায়ই শোনা যায়। এগুলো ঠিক কী জিনিস, কিভাবে কাজ করে? হ্যাঁ, এই দুটো হলো মাইক্রো ইরিগেশন বা অতি ক্ষুদ্র সেচ ব্যবস্থার খুব ভালো উদাহরণ। এদের মূল উদ্দেশ্য একটাই, জলের অপচয় একদম কমিয়ে আনা। ড্রিপ ইরিগেশনে কি হয়, পাইপের একটা নেটওয়ার্ক থাকে, যেটা দিয়ে জল একদম গাছের গোড়ায় ফোঁটা ফোঁটা করে পড়ে। ও, একদম টার্গেট করে জল দেওয়া। ঠিক তাই।
আর স্প্রিংকলার সিস্টেমে জলের চাপ ব্যবহার করে জলটাকে স্প্রে করা হয়, বৃষ্টির মতো বা ফোয়ারার মতো করে জমিতে ছড়ানো হয়। বাহ, তাহলে ড্রিপ সেচ অনেকটা গাছে সাবধানে ড্রপার দিয়ে ওষুধ দেওয়ার মতো, আর স্প্রিংকলার সেচ বাগানে ফাইন শাওয়ার দিয়ে স্নান করানোর মতো। হা, চমৎকার উপমা তো। এর ফলে কি হয়, বাষ্পীভবন মানে ইভ্যাপোরেশন বা জলটা চুইয়ে মাটির বেশি গভীরে চলে যাওয়া মানে পার্কুলেশন লস, এই দুটো রাস্তাতেই জলের অপচয় প্রায় হয়ই না। দারুণ ব্যাপার। সেজন্য যেখানে জলের খুব অভাব বা ধরুন যেখানে জলের কোয়ালিটি খুব একটা ভালো নয়, সেখানে এই পদ্ধতিগুলো প্রায় বিপ্লব এনে দিতে পারে। এমনকি অল্প নোনা জলও কিন্তু এই সিস্টেমে ব্যবহার করে ভালো ফলন পাওয়া গেছে, সাধারণ সেচে যা ভাবাই যায় না। এটা তো বিরাট সুবিধা। আর জল জমে থাকার সমস্যা, সেটাও নিশ্চয়ই হয় না? একদমই না। গাছ ঠিক যতটুকু জল দরকার সেটুকুই পায়। আর এতে সারের ব্যবহারও অনেক এফেক্টিভ হয়, কারণ সার জলের সাথেই সরাসরি গাছের রুটের কাছে চলে যায়, জলটা খুব সমানভাবে ছড়ায়। কিন্তু এই যে আধুনিক পদ্ধতি মানে ড্রিপ বা স্প্রিংকলার, এগুলো কি সব ধরনের ফসলের জন্য বা সব জায়গায় সমানভাবে ভালো, নাকি এরও কিছু সীমাবদ্ধতা আছে? ভালো প্রশ্ন। দেখুন, ড্রিপ সিস্টেমটা সাধারণত সার দিয়ে লাগানো গাছ, যেমন ফলের বাগান বা সবজির জন্য খুব ভালো। অন্যদিকে স্প্রিংকলার সিস্টেমটা ঘন করে লাগানো ফসল, যেমন ধরুন ধান বা গম কিংবা ঘাসের জন্য বেশি উপযোগী। আচ্ছা। তবে এই সিস্টেমগুলো বসানোর প্রাথমিক খরচ মানে ইনিশিয়াল কস্ট, সেটা সাধারণ সেচের চেয়ে একটু বেশি হতে পারে। আর ফিল্টার বা জলের মুখগুলো পরিষ্কার রাখার জন্য নিয়মিত মেনটেনেন্সও দরকার হয়। বোঝা গেল। তাহলে আজকে আমরা কূপ সেচ থেকে শুরু করে লিফট ইরিগেশন আর তারপর আধুনিক ড্রিপ ও স্প্রিংকলার পর্যন্ত বিভিন্ন সেচ পদ্ধতির সুবিধা অসুবিধা, কোথায় কোনটা কাজে লাগে, এগুলো নিয়ে আলোচনা করলাম। একদম। মূল কথাটা হলো সিচুয়েশন বুঝে সঠিক পদ্ধতিটা বেছে নিতে হবে। লক্ষ্য একটাই, জলের প্রতিটা ফোঁটার ঠিকঠাক ব্যবহার করা, অপচয় বন্ধ করা, ফসলের উৎপাদন বাড়ানো, আর তার সাথে সাথে পরিবেশের উপর যেন খারাপ প্রভাব না পড়ে সেটাও দেখতে হবে। একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে এই জ্ঞানটা সত্যিই খুব জরুরি, কারণ একদিকে ক্লাইমেট চেঞ্জ, অন্যদিকে জনসংখ্যা বাড়ছে, দুটো মিলিয়ে জলের ওপর চাপ কিন্তু বেড়েই চলেছে। ঠিক তাই। আর এখানেই আপনাদের মতো ভবিষ্যৎ ইঞ্জিনিয়ারদের আসল ভূমিকা। আরও নতুন, আরও জল সাশ্রয়ী সেচ প্রযুক্তির কথা ভাবা, সেগুলো ঠিকঠাক প্ল্যানিং করা আর সেগুলোকে মাঠে নেমে প্রয়োগ করা, এই দায়িত্বটা আপনাদেরই নিতে হবে। মনে রাখতে হবে, জলের এক একটা ফোঁটা বাঁচানো মানে কিন্তু শুধু আজকের দিনের ফসল বাঁচানো নয়, এটা আসলে আমাদের পরের প্রজন্মের জন্য একটা অমূল্য সম্পদ বাঁচিয়ে রাখা। এই জ্ঞান, এই দক্ষতাগুলো দিয়েই আপনারা কিন্তু কৃষি আর জল ব্যবস্থাপনায় একটা সত্যিকারের পরিবর্তন আনতে পারেন। একবার ভাবুন তো, এই যে সেচ প্রযুক্তিগুলো আমরা আলোচনা করলাম, এগুলোকে আরও উন্নত করা বা আমাদের নিজেদের এলাকার জিনিসপত্র ব্যবহার করে নতুন কি সমাধান তৈরি করা যেতে পারে, এখানেই তো ইঞ্জিনিয়ারিংয়ের আসল মজা, আসল চ্যালেঞ্জ।